প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং সবাইকে বঙ্গাব্দ 1433 সালের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। তো কথা বলবো দেশের সবচেয়ে সফল বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে। তো ইসলামী ব্যাংক নিয়ে সম্প্রতি সারা বাংলাদেশে এক ধরনের তোলপাড় চলছে, বিশেষভাবে অর্থ খাত সংশ্লিষ্টদের মধ্যে নানা আলোচনা, নানা সন্দেহ, নানা দ্বিধা এবং নানা রকম আলোচনা চলছে ইসলামী ব্যাংক নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক দিন থেকেই কিন্তু অনেক বছর থেকে এই সফল ব্যাংকটি আলোচনায় আছে নানা কারণে। কখনো ব্যাংকটি বেশি সফল হয়েছে বলে আলোচনায় এসেছে পজিটিভলি, কখনো এই ব্যাংকটি নিয়ে দুষ্ট চক্রের ষড়যন্ত্র কিংবা ব্যাংকটি দখল করা হয়েছে চর দখলের মতো করে, সেই কারণে আলোচনায় এসেছে। সো নানা কারণে ইসলামী ব্যাংক আলোচনায় আছে। তো আজকে এই এপিসোডে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কভার করব ইসলামী ব্যাংক নিয়ে। তো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম রোববার একটি মানববন্ধন করেছে, আর সেই মানববন্ধনটির তারা যেই ব্যানারে করেছে সেটি ছিল সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনৈতিক হস্তক্ষেপ এবং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ। সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনৈতিক হস্তক্ষেপ এবং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ, এই প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। তো বোঝাই যাচ্ছে যে ইসলামী ব্যাংক কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে। আচ্ছা, রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ, সেখানে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল, আর সেই সেমিনারটি আয়োজন করেছিল 11 দলীয় জোট। আর সেমিনারের বিষয়বস্তু ছিল গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ, এই শীর্ষক একটি সেমিনার চলছিল সেখানে 11 দলীয় জোটের আয়োজনে। তো সেখানে বক্তব্য রাখছিলেন জামায়াত আমির জনাব শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান। তো ডাক্তার শফিকুর রহমান অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে কথা বলেন ইসলামী ব্যাংক নিয়ে। তো ইসলামী ব্যাংক নিয়ে সরকারের উৎসাহে বা উদ্দীপনায় বাংলাদেশ ব্যাংকের যে কুটচাল চলছে, যেটির কথা গ্রাহক ফোরামরা বলেছেন, গ্রাহক ফোরামের সদস্যরা, যে ইসলামী ব্যাংক ধ্বংস করার ষড়যন্ত্র। তো সেই কথিত ষড়যন্ত্রের বিষয়ে সরকারকে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি সুস্পষ্টভাবে বলে দেন যে ইসলামী ব্যাংকে আরেকটি অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে সরকার, এবং সরকার যদি ইসলামী ব্যাংককে ধ্বংস করার পায়তারা করে তাহলে জামায়াত আঙুল চুষবে না, তারা অ্যাকশনে যাবে, জনগণকে ইনভলভ করবে এবং তারা সরকারকে উপযুক্ত জবাব দেবে। এই জন্য এইটি বলছিলেন ডাক্তার শফিকুর রহমান। আর গতকাল সোমবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে, মগবাজারে যে কেন্দ্রীয় কার্যালয় আছে, সেখানে কথা বলছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য প্রথিতযশা আইনজীবী জনাব শিশির মনির। তিনিও সরকারকে হুঁশিয়ারি দিচ্ছিলেন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যাতে কোনো রকমের ষড়যন্ত্র, সরকারি ষড়যন্ত্র না হয় এবং ইসলামী ব্যাংক আবার দখল করবার চেষ্টা না হয়, এই বিষয়ে তিনি সরকারকে সতর্ক করেন। তো তিনি তার বক্তব্যে উল্লেখ করেছিলেন যে ইসলামী ব্যাংক থেকে পূর্বে 70,000 কোটি টাকা অ্যাসালম গ্রুপ বের করে নিয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রিয় ব্যবসায়ী গ্রুপ অ্যাসালম গ্রুপ, আমরা জানি সেই গ্রুপটি 70,000 কোটি টাকা নামে বেনামে নানাভাবে বের করে নিয়েছিল, এই অভিযোগ শিশির মনির করেন, এবং সেটি শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে আছে চর দখল করবার মতো 2017 সালের ঘটনা। 2017তে অ্যাসালম গ্রুপ একেবারে চর দখল করবার মতো করে ইসলামী ব্যাংকের দখল নেয়, আর সেই থেকেই ইসলামী ব্যাংকের আসলে দুর্দশা চলছিল। সবচেয়ে সফল ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, এবং এত ভালোভাবে অপারেট করছিল তারা যে আর কোনো ব্যাংক, বেসরকারি খাতের কোনো বাণিজ্যিক ব্যাংক তার ধারে কাছেও যেতে পারছিল না। তো সেইটি বোধহয় কাল হয়েছে, আর চোখ পড়েছে অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের। আর শেখ হাসিনার খুব কাছের মানুষ হিসেবে তিনি সেই দখল করবার সুযোগটি পেয়েছিলেন। শুধু এই ব্যাংকটি না, ইসলামী ব্যাংক ছাড়াও আরও 7টি ব্যাংক এবং বেশিরভাগই ইসলামী ধারার মোট 8টি ব্যাংক দখল করেছিলেন অ্যাসালম। আচ্ছা, তো ইসলামী ব্যাংক প্রসঙ্গে আলোচনা সীমিত রাখব।
তো 2017-তে দখল নেওয়ার পর তারা ব্যাংকের সাবেক কর্মকর্তা, অনেক কর্মকর্তাকে ছাঁটাই করেন অ্যাসালাম গ্রুপ, এবং 10,000 নতুন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন সারা দেশে। আচ্ছা, সেই বিষয়ে অনেক অনিয়মের অভিযোগ এসেছিল, তো সেই প্রসঙ্গে যাচ্ছি না এখন। এবং শেখ হাসিনা আমলেই ব্যাংকটি লিকুইডিটি ক্রাইসিসে পড়ে, তারল্য সংকট দেখা দেয় ব্যাংকে। আর কারণ তো সুস্পষ্ট, শোনা যায় যে তারা 24টি কোম্পানি খুলেছিল অ্যাসালাম গ্রুপ, যেই কোম্পানিগুলো ছিল নাম সর্বস্ব। সেই কোম্পানিগুলোর মাধ্যমে নানা জাল জালিয়াতি করে তারা 82% শেয়ারের মালিক হয় অ্যাসালাম গ্রুপ। ইসলামী ব্যাংকের 82% শেয়ার তারা নিয়ে নেয়, এবং হাজার হাজার কোটি টাকা পাচারের পথ খুলে যায়, এবং সেই টাকা লুট করা হয় প্রথমে, পরে বিদেশে পাচার করা। এগুলো এখন একেবারেই পুরনো কথা, সারা দেশের মানুষ জানেন ইসলামী ব্যাংক নিয়ে কি হয়েছিল, অ্যাসালাম গ্রুপ এখানে কি করেছে, আর অ্যাসালাম গ্রুপ এই ক্ষমতা কার বদৌলতে পেয়েছিলেন, সেই সব কিছু কিন্তু আমরা জানি। এগুলো পুরনো আলাপ। নতুন করে যেহেতু ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে, তাই এই পুরনো তথ্যগুলো আপনাদের সামনে আনতে হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা। তো এখানে যখন সরকার বদল হয়ে গেল 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে, তো সঙ্গত কারণেই অ্যাসালামের সে আধিপত্য আর থাকলো না। এবং ইন্টারেস্টিংলি, সরকার বদলের আগের দিন পর্যন্ত অ্যাসালাম গ্রুপের সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, এবং পরিচালনা পর্ষদ থেকে শুরু করে সব জায়গায় তাদের নিজের পকেটের লোক। তারাই ব্যাংকটি নিয়ন্ত্রণ করেছেন, এবং অর্থ পাচারের সব রকমের বন্দোবস্ত, লুটের এবং পাচারের সব রাস্তা তারা খোলা রেখেছিলেন। তো অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ইসলামী ব্যাংকটির দিকে নজর দেয়। তখন পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই ইসলামী ব্যাংকের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হন ওমর ফারুক। 8 মাস আগের কথা। জনাব ওমর ফারুক ম্যানেজিং ডিরেক্টর বা এমডি হন সেই ব্যাংকের, আর নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন আব্দুল জলিল। তো প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে গত 12 মার্চ তারা সরকার গঠন করলো, আর 16 মার্চ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান, যার কথা বলছিলাম, জনাব আব্দুল জলিল, সেই চেয়ারম্যান সাহেবকে তারা অপসারণ করেন। 1 মাস হয়নি, আর 1 মাসেরও কম সময়ের মধ্যে তারা আবার এমডি ওমর ফারুককে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠান। সেটি রোববারে ঘটেছে। সেই খবরটি যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে যে চেয়ারম্যানকে অপসারণের 1 মাসেরও কম সময়ের আগে তারা এমডি বা ম্যানেজিং ডিরেক্টরকে লম্বা ছুটিতে পাঠান, যা কিনা আসলে তাকে অপসারণ করবার একটি প্রক্রিয়া। তাকে 49 দিনের ছুটিতে পাঠান। তো এরপর তিনি আর ফিরে আসবেন এমডি পদে ইসলামী ব্যাংকে, এমন কোনো সম্ভাবনা নেই। তো এই সব ডটগুলো যারা মেলাবার চেষ্টা করছেন বা মেলাতে পেরেছেন, তারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে বিএনপি সরকারের চোখ পড়েছে আওয়ামীদের মতো ইসলামী ব্যাংকের দিকে। আচ্ছা, কারণ তাদের গাত্রদাহ যে ইসলামী ব্যাংক নাকি এখন জামায়াতের নেতৃবৃন্দ কিংবা জামায়াত ঘেঁষা লোকজনের তত্ত্বাবধানে আছে বা তাদের নিয়ন্ত্রণে আছে। তো বিএনপি তো সেটি হতে দিতে পারে না। তাই বিএনপি সব রকমের বন্দোবস্ত পাকা করেছে যাতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ জামায়াতের হাত থেকে ছিনিয়ে নেওয়া যায়। সেই চেষ্টার অংশ হিসেবে তারা এইসব করছে। তো 2025-এর মেতে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের একটি অর্ডিন্যান্স পাশ করেন। সেটি হলো ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স 2025, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স। তো সেই অর্ডিন্যান্সের আওতায় কিছু বিধিবিধান জারি হয়, আর সেগুলো হলো কোনো দুর্বল ব্যাংক, সরকার যদি মনে করে কোনো একটি ব্যাংক দুর্বল, তারল্য সংকটে ভুগছে, খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি, উঠে দাঁড়াবার কোনো সম্ভাবনা নেই, মাজা কোমর ভেঙে গেছে, সরকার চাইলে সাময়িকভাবে সরকারি আওতায় সেই ব্যাংকে আনতে পারে। এই বিধিবিধানগুলো সেই অর্ডিন্যান্সের আওতায় জারি করা হয়েছিল। তারই প্রেক্ষিতে সাম্প্রতিককালে আমরা জানি, আপনারাও নিশ্চয়ই অবগত আছেন প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী ধারার 5টি ব্যাংককে সরকার একীভূত করবার চেষ্টা করে এবং একটি সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে রান করবার চেষ্টা করে।
এবং সেই উদ্দেশ্যটি ছিল একেবারেই পরিষ্কার, কারণ এই 5টি ব্যাংকই ধুঁকছিল, তাদের তারল্য সংকট ছিল উচ্চমাত্রায়, ব্যাংকগুলো ঋণ খেলাপি হয়ে পড়েছিল ভয়ঙ্কর রকমভাবে, অর্থাৎ ব্যাংকগুলো ফাংশন করছিল না আসলে। তাই 5টি ব্যাংককে সরকার একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দিয়ে চালাবার চেষ্টা করছিল। আচ্ছা, তো সম্প্রতি আবার বিএনপি সরকার গঠন করবার পর সেই অর্ডিন্যান্সে পরিবর্তন এনেছে, সংশোধন করেছে তারা, 2025-এর সেই অর্ডিন্যান্স সংশোধন করেছে। তো সেই সংশোধিত অধ্যাদেশে তারা বেশ কিছু কূটচালের আশ্রয় নিয়েছে। আর সেই কূটচালগুলো হলো যে 2025-এর সেই অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের, এটি জারি করবার আগে যেই ব্যাংকের যেই সুবিধা ছিল, যেই শেয়ার ছিল, যেই সব জায়গায় যত শেয়ার ছিল যেই কোম্পানির, তারা চাইলে আবেদন করতে পারবেন সেই শেয়ারগুলো আবার ফিরে পাবার জন্য। এখানে প্রসঙ্গত উল্লেখ করতে হয় প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে ইসলামী ব্যাংকের 82% শেয়ার অ্যাসালাম গ্রুপের কাছে ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই শেয়ারগুলো জব্দ করেছিল, এখনও জব্দ অবস্থায় আছে। তো এই 2025-এর অর্ডিন্যান্স সংশোধন করে 2026 যেটি করলো বিএনপি, তারা সেখানে ব্যবস্থা রেখেছে, বিধি রেখেছে, প্রভিশন রেখেছে যে এখন চাইলে বিভিন্ন কোম্পানি যাদের শেয়ার আছে বিভিন্ন ব্যাংকে, আর অন্তর্বর্তীকালীন সরকারের সেই 25-এর জারি করা অর্ডিন্যান্সের আগ পর্যন্ত যার যেখানে শেয়ার ছিল, লভ্যাংশ ছিল, যা ছিল, সেটি পাবার জন্য তারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবে এখন। তো হিসেবটি একেবারে পরিষ্কার প্রিয় দর্শক শ্রোতা। তো এখন অ্যাসালাম গ্রুপ তাদের 82% শেয়ারের জন্য আবেদন করবে বাংলাদেশ ব্যাংকে, জব্দকৃত শেয়ারগুলোর তারা মুক্তি চাইবে। আর সেই মুক্তি ঘটে গেলে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে তারা ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে চলে আসবে। 82% শেয়ার যাদের, তারা তো ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে আসবে, এটা তো কেউ ঠেকাতে পারবে না। তো সেজন্য বলছিলাম এটি একটি কূটচাল। সরকার কোমর বেঁধে নেমেছে, ঠিক ভালোভাবে হোমওয়ার্ক করেছে, অঙ্ক ঠিকভাবে কষেছে। অন্য অনেক বিষয়ে সরকার অঙ্কে দুর্বল হলেও এখানে ভুল করেনি, ঠিকভাবে অঙ্কটি তারা কষেছে। অ্যাসালামকে ফিরে আসবার, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেবার সব রাস্তা সরকার খুলে দিয়েছে, বিষয়টি একেবারে পরিষ্কার। তো প্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অ্যাসালাম গ্রুপ সম্পর্কে আমরা যেসব ভয়ঙ্কর তথ্যগুলো পেয়েছি, এরকম কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর অ্যাসালাম গ্রুপ থেকে মুক্তি মিলেছিল ইসলামী ব্যাংকের, এবং শোনা গিয়েছে যে সেখানে জামায়াত নিয়ন্ত্রিত হয়ে পড়েছিল ব্যাংকটি। তো আমরা দেখব 18 মাসে জামায়াত নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক কী কী করেছে, দেশের ক্ষতি কতটা করেছে, বিএনপির ক্ষতি কতটা করেছে, জনগণের ক্ষতি কতটা করেছে, আর অ্যাসালাম গ্রুপের কাছে থাকার সময় দেশের উপকার কতটা করেছে, বিএনপির উপকার কতটা করেছে। আমরা একটি তুলনামূলক চিত্রটি সংক্ষেপে দেখে নেব। প্রথমেই দেখে নিতে চাইছি অন্তর্বর্তী সরকার যে তথ্যগুলো আমাদের দিয়েছে অ্যাসালাম গ্রুপ সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক এবং তাদের ডিসফাংশনাল যে মোডে ছিল ইসলামী ব্যাংকটি, অর্থাৎ অপারেট করতে পারছিল না ঠিকঠাক, তারল্য সংকট থেকে শুরু করে অর্থ পাচার, অর্থাৎ ব্যাংকটিকে শেষ করে দেওয়ার যেই পদ্ধতিগুলো অবলম্বন করেছিল অ্যাসালাম, সেটি আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি। 2024-এর অভ্যুত্থানের পর, আফার বিদায়ের পর, শেখ হাসিনা আমাদের আফা, আমি তাকে ভালোবেসে আফা বলে ডাকি, আপনারা হয়তো আপা বলতে পছন্দ করবেন। তো আমাদের সে আফার পালিয়ে যাবার পর, পতন এবং পালিয়ে যাওয়া, অ্যাসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং আরও 67 জন এই বিশাল জনগোষ্ঠীর বিরুদ্ধে দুদক একটি মামলা করে। সেই মামলায় দুদক অভিযোগ আনে যে অ্যাসালাম গ্রুপ 10,479 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে দুদক একটি মামলা করে। আচ্ছা, 2023 ডিসেম্বরে গবেষণা সংস্থা সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, 2023 সালের কথা বলছি, 23 ডিসেম্বর, তখন আমাদের আফা ক্ষমতায় ছিলেন, আফা বেঁচে ছিলেন। তো সেই সংবাদ সম্মেলনে সিপিডি জানায় যে 2022 সালে ইসলামী ব্যাংকে 30,000 কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা ঘটেছে। 2022 30,000 কোটি টাকার অনিয়ম, অর্থাৎ যেটি বলছিলাম 24টি ভিন্ন ভিন্ন কোম্পানি খুলে নামে বেনামে বিভিন্নভাবে টাকা বের করে নিয়েছে তারা। আচ্ছা, ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট আমলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল তখন আমাদের যে বিভিন্নভাবে অ্যাসালাম গ্রুপ এই ব্যাংকটি থেকে 91,000 কোটি টাকা পাচার করেছে।
লুটেছে এবং পাচার করেছে 91,000 কোটি টাকা। সেই সময়ের বাংলাদেশ ব্যাংক আমাদের এই তথ্য দিয়েছিল। আহসান এইচ মনসুর তখন ছিলেন গভর্নর, বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান না, আহসান এইচ মনসুর। আচ্ছা, তো এই ছিল এসালমের বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংকের সঙ্গে এসালমের সম্পর্ক। অর্থাৎ এসালম ব্যাংকটি অপারেট করছিল না, ব্যাংকটি লুট ছিল আসলে। আর ইন্টারিম সরকারের আমলে যখন এসালম মুক্ত হলো ইসলামী ব্যাংক এবং কথিত জামায়াতের নিয়ন্ত্রণে গেল, তখন সেই জামায়াত নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক আমাদের কি কি ক্ষতি করেছে সেটি এক নজরে দেখে নিতে চাইছি। চলতি বছরের শুরুতে ইসলামী ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, জামায়াত নিয়ন্ত্রিত ইসলামিক ব্যাংক, প্রিয় দর্শক শ্রোতা, ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে 1,83,000 কোটি টাকায়। বর্তমান আমানত 1,83,000 কোটি টাকা। লিকুইডিটি ক্রাইসিসের কোনো খবর নেই। আচ্ছা, এক বছরে উপশাখাগুলোর আমানত বেড়েছে 3,700 কোটি টাকা। এই সময়ে এক বছরের মধ্যে ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে বাংলাদেশে 76,000 কোটি টাকা। কারণ আমাদের মোট প্রাপ্ত রেমিটেন্সের 32% ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে, তাই 76,000 কোটি টাকা আমাদের রেমিটেন্স এসেছে। আর এক বছরে ব্যাংকটির গ্রাহক সংখ্যা বেড়েছে 50 লাখ, আর 50 লাখ গ্রাহক বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে গ্রাহকের সংখ্যা 3 কোটিতে। তো যদি কথিত জামায়াত ইসলামের নিয়ন্ত্রণে থেকে থাকে ইসলামী ব্যাংক, তো আমি তো কোনো ক্ষতি দেখি না তাতে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিষয়টিকে প্রবলেমেটিক মনে করেন কিনা কমেন্টে জানাবেন। কোনো একটি ব্যাংকের নিয়ন্ত্রণ কি জামায়াত ইসলামের কাছে, নাকি কমিউনিস্ট পার্টির কাছে, নাকি বিএনপির কাছে, সেটি আমরা বিবেচনায় নেব কেন? আমরা বিবেচনায় নেব সেই ব্যাংকটি, সে আর্থিক প্রতিষ্ঠানটি অর্থ খাতে কতটা সফল হয়েছে, ব্যাংকিং সেক্টরে তারা কি দেখাতে পেরেছে, সেটি আমরা আমলে নেব। এবং সেটি আমলে নিলে আমরা তো দেখি ব্যাংক ঠিকঠাক ছিল, কোনো সমস্যা ছিল না। এক্সকিউজ মি, তাহলে কেন আবার সেই ইসলামী ব্যাংকে, সবচেয়ে সফল বাণিজ্যিক ব্যাংকে আবার এসালামের কাছে ফিরিয়ে দেবার পায়তারা করা হচ্ছে? কার স্বার্থে? এখানে দেশের স্বার্থ কোথায়? গ্রাহকদের স্বার্থ কোথায়? আমাদের স্বার্থ কোথায়? আর কারা করছে? সরকার। কার সাহায্য নিচ্ছে? বাংলাদেশ ব্যাংকের। যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন একজন বিজনেসম্যান, সোয়েটার কোম্পানির মালিক মোস্তাকুর রহমান। এবং মব সৃষ্টি করার মাধ্যমে তারা সাবেক অভিজ্ঞ গভর্নর, যোগ্য গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে মব সৃষ্টি করার মাধ্যমে এই মোস্তাকুর রহমানকে প্রতিষ্ঠিত করেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাবেন আপনারা এই বিষয়ে কী ভাবছেন, আর সরকারের এই কূট চাল সম্পর্কে আপনারা কি ভাবছেন। আমি ঠিকঠাক বলেছি কিনা, এটি কূট চাল কিনা, নাকি ভুল বলেছি, তাও কমেন্টে জানাবেন। সব তথ্য প্রমাণ আপনাদের কাছে হাজির করেছি। এটি সরকারের বিরুদ্ধে কোনো অপপ্রচার না। বিএনপি সরকারের বিরুদ্ধে আই হ্যাভ নাথিং পার্সোনাল, ব্যক্তিগত কোনো বিষয় নেই। তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলেছি। আর সরকার এইসব করতে থাকলে হাসিনার জয় বাংলা হতে অনেক সময় লেগেছিল, কিন্তু বিএনপির খুব বেশি সময় লাগবে না। ভয়ঙ্কর পরিস্থিতির মতো দিয়ে যাচ্ছে, আর্থিক খাত থেকে শুরু করে অন্যান্য বিষয়ে সরকারের অনৈতিক হস্তক্ষেপ। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবেন।